যখন শুরু করবো সালাম দিয়ে তোমাকে বের করে নিবো। এখন কি অফিসে হবে? হুম, সব গ্রুপ গুলোতে দিছো আমাদের? এখন সারা বাংলাদেশে যেখানে শুরু করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ ক্লাসে। আপনাদের কাঙ্ক্ষিত দীর্ঘদিনের যে ইচ্ছা সেটা ইতিমধ্যেই আপনারা পেয়ে গেছেন নিশ্চয়ই। আমাদের বাংলাদেশ ব্যাংক এডির যে সার্কুলারটি হয়ে গেল 108টি পদের, এখন কিন্তু আর আপনার হাতে খুব বেশি সময় নেই। সুতরাং আমরা যতদূর জানতে পারছি যে জুলাইয়ে কিন্তু পরীক্ষা হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। সুতরাং এখন কিন্তু আর একটা দিনও কিন্তু আপনার নষ্ট করার সুযোগ নেই, এবং বুঝতেই পারছেন কম্পিটিশন কেমন হবে। তো আমরা ওই বাংলাদেশ ব্যাংক এডিকে টার্গেট করে ওরা কেমন প্রশ্ন করে, যে ফ্যাকাল্টি বর্তমান সময়ে যারা যে ফ্যাকাল্টি গুলো কোয়েশ্চেন করছে, ওরাই কিন্তু বাংলাদেশ ব্যাংকের এডির কোয়েশ্চেন করে থাকে ম্যাক্সিমাম টাইম ক্ষেত্রে, আমরা যেটা জানি। তো ওই বর্তমান ফ্যাকাল্টি এবং বিগত বাংলাদেশ ব্যাংক এডির যে পরীক্ষা প্যাটার্ন, সেইখান থেকে কোন কোন টপিক গুলোর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং খুব ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, আমরা সেইগুলো ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করব হচ্ছে রেশিও, প্রপোর্শন এবং মিক্সচার দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে সব সময় তারা একটা দুইটা করে মিনিমাম প্রশ্ন কিন্তু দিয়ে যাচ্ছে বর্তমান যে ফ্যাকাল্টি গুলো কোয়েশ্চেন করছে। তাহলে চলেন আমরা শুরু করি, এবং কে কোথা থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন কিনা আমাকে সেটাও একটু কমেন্ট সেকশনে জানাবেন। এবং কারা কারা এডিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন, এবং আমরা পরবর্তীতে আপনাদের পুরো ডিটেলসটা এবং অ্যাপ্লিকেশন প্রসেস, লাস্ট ডেট এবং স্টার্টিং ডেট সবই কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করব। আসেন তাহলে আমরা শুরু করে দিই। আমরা প্রথমে রেশিও এবং প্রপোর্শনের কিছু বেসিক আলোচনা আপনাদের সাথে একদম করে নেই শুরু থেকে। ওকে, আমরা রেশিও বলতে কি বুঝি খেয়াল করে দেখেন, রেশিওর সংজ্ঞাটা কি দাঁড়ায়। আমরা জানি একই এককে সমজাতীয় দুইটি রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা অংশ তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করাকেই অনুপাত বলে বা রেশিও বলে। খেয়াল করেন আমি কি বলেছি, একই এককে। ধরেন আমি বললাম যে সাপোজ মিস্টার করিম, তার হাইট হচ্ছে 6 ফিট, এবং ধরেন মিস্টার রহিম, তার হাইট হচ্ছে এখানে 7 ফিট। এখন এই মিস্টার করিম এবং রহিমের হাইটের অনুপাতটা কি হবে? 6:7, নিশ্চয়ই এটা হবে। এখন দেখেন আমি কি বলেছিলাম, সমজাতীয় রাশি। ওকে, তার মানে কি দুইজনের ওয়েট, ওজন, দুজনের হাইট নট ওজন, দুজনের কি উচ্চতা, তার মানে সমজাতীয় রাশি। করিমের উচ্চতা, রহিমের উচ্চতা। এবার আসেন আরেকটা কথা বলেছিলাম, কি একই এককে, তার মানে দুইজনের কিন্তু উচ্চতাটা কিসে পরিমাপ করা হচ্ছে? ফিটে। বিষয়টা এমন না যে একজনের ফিটে হচ্ছে ক্যালকুলেশন করা হচ্ছে, আরেকজনের ইঞ্চিতে করা হচ্ছে, তাহলে কিন্তু এটা অনুপাত হবে না। অনুপাতের ক্ষেত্রে একই একক থাকতে হয় এবং সমজাতীয় রাশি থাকতে। এই যে আমি সংজ্ঞাটা বলেছিলাম, তার একদম একটা উদাহরণের মাধ্যমে আমরা সেটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। এবার আসেন আমরা অনুপাতের ক্ষেত্রে কিছু বেসিক ধারণা আমাদের অবশ্যই লাগবে। সেটা কেমন? আমি যদি বলি ধরেন এ অনুপাত বি, এটা সমান, আমরা যদি বলি 3:7, খেয়াল করে দেখেন এখানে আমরা একে কি বলে ডাকবো? এটাকে আমরা বলবো হচ্ছে প্রথম পদ, বা ইংলিশে যেটাকে আমরা বলতে পারি ফার্স্ট টার্ম। ইংলিশে এটা আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এটার খাঁটি বাংলা যদি আমরা বলি তাহলে সেটা দাঁড়াই হচ্ছে পূর্বপদ
বা এটাকে আমরা বলতে পারি প্রথম রাশি, যে যেভাবেই বলে থাকেন না কেন। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা এইখানে বি কে কি বলবো? এই অনুপাতের বি হচ্ছে সেকেন্ড টার্ম, বা আমরা যেটাকে বলি ইংলিশে যেটাকে বলি কনসিকুয়েন্ট। ইংলিশে আমরা যেটা বলি সেটা হচ্ছে কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্ট। অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে বাংলায় উত্তর পথ বা উত্তর রাশিও বলা হয়, কিংবা আমরা এটাকে বলতে পারি দ্বিতীয় রাশি। এই ছিল আমাদের অনুপাতের প্রথম এবং দ্বিতীয় পদ, তার বাংলা এবং ইংলিশ কি নামে ডাকবো। এবার আসেন আমরা যে বিষয়টা দেখবো অনুপাতের ক্ষেত্রে, সেটা হচ্ছে অনুপাতের উভয় রাশিকে, যেমন আমি যদি বলি এ অনুপাত বি, এটাকে এইভাবে না প্রকাশ করে আর কিভাবে প্রকাশ করা যায়? আর যেটা বলেছিলাম এ ভাগ বি, এভাবে প্রকাশ করতে পারি, কিংবা এ ডিভাইডেড বি এটাও বলা যেতে পারে, কিংবা ইংলিশে এ টু বি এইভাবেও প্রকাশ করতে পারি। অনুপাতের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা প্রথম পদকে যত দ্বারা গুণ করব, দ্বিতীয় পদকেও আমার ঠিক তা দ্বারাই গুণ করতে হবে, আদারওয়াইজ কিন্তু অনুপাতের ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবো। এবার আসেন আরেকটা কাজ, আমরা অনুপাতকে যে রাশি দ্বারা, ধরেন আমি ওয়াই দ্বারা ভাগ করতেছি প্রথম পদকে, আমাকে দ্বিতীয় পদকেও ওয়াই ধারায় ভাগ করতে হবে। তার মানে একই রাশি দ্বারা আমার উভয় পাশে গুণ, অথবা মানে উভয় পক্ষে গুণ অথবা ভাগ ইত্যাদি করতে হবে, যাতে করে আমার অনুপাতের কোনো পরিবর্তন না হয়। এবার আসেন আমরা অনুপাতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করি। ধরেন আমি বললাম এখানে সাপোজ, ধরেন আমি এখানে বললাম যে এ এর ভ্যালু এ সমান 700 বললাম, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন। বি বললাম হচ্ছে এখানে 500। আচ্ছা, তাহলে এ আর বির অনুপাতটা কি দাঁড়াবে? এ অনুপাত বি সমান আমি বলি 700 অনুপাত 500। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আলটিমেটলি কি পাচ্ছি? 7 অনুপাত 5, তাই না? এবার আসেন আমরা অনেকে যে ভুলগুলো করে ফেলতে পারি, সেটা হচ্ছে এ সমান এখানে আমরা 7 এবং বি সমান এখানে আমরা 5 লিখতে পারি কিনা। সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে বলেন তো, যে এ আর এর ভ্যালু ছিল কত? 700, বির ভ্যালু ছিল 500। তাহলে আমরা এস এবং বি এর অনুপাত 7:5 পেলাম, এবং এ সমান তাহলে 7, বি সমান 5, এটা কি বলতে পারি কিনা? আমাদের সাথে অনেকে আছেন, মিস্টার রয় চিটাগাং থেকে, ওকে, হাসি মধু, রীতা আক্তার, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এবার আসেন এটা কি আসলে লিখতে পারি কিনা। না, এটা আমরা কখনোই কোনোভাবেই লিখতে পারি না, এই ভুলটা অনেকে আমরা করে ফেলি। তো দেখেন এর ভ্যালু ছিল কত? 700। ঠিক একইভাবে বির ভ্যালু ছিল 500। যেখানে এর ভ্যালু 700 সেখানে এ সমান 7, বি সমান 5, এটা আমরা কিভাবে লিখি? এটা করা যাবে না। তাহলে কেন করা যাবে না? দেখেন তো, মূল অনুপাতকে, উভয় পদকে আমরা কি দ্বারা ভাগ করে ছোট করেছিলাম? 100 দ্বারা ভাগ করে ছোট করেছি না? তার মানে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা উভয় পাশে ভাগ করেছি। এখন আমি যদি নির্দিষ্ট সংখ্যাটা কি সেটা যদি না জানি, ডিরেক্ট যদি আমাকে বলা হয় যে এ অনুপাত বি তার ভ্যালু হচ্ছে 7:5, ডিরেক্ট যদি বলা হয়, তাহলে আমি এ সমান 7 বলতে পারবো না, বি সমান 5 সেটাও বলতে পারবো না। কেন? কারণ এই 7 এবং 5 উভয়কে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করে ছোট করা হয়েছিল। এখন সেই নির্দিষ্ট সংখ্যাটা কত সেটা তো আমরা জানি না, তাই যেটা না জানি সেটাকে আমরা বলি হচ্ছে চলক। তার মানে তার সাথে একটা চলক যদি আমি গুণ করে রাখি, উভয়কে একই চলক গুণ করতে হবে, কারণ একই সংখ্যা তা গুণ অথবা ভাগ করা হয়। তার মানে 7x 5x এটা এবার বৈধ। তাহলে এইখানে দেখেন আমি 100 দ্বারা গুণ করেছি, ভাগ করেছিলাম, তাহলে আমি যদি এখানে 100 দ্বারা গুণ করে দেই, এই যে দেখেন 100 দ্বারা গুণ করে দেই, তাহলে কিন্তু আবার ঠিক আছে। আর এইখানে আমি কি বলতেছি? আমি তো জানিই না এর ভ্যালু বির ভ্যালু এক্স্যাক্টলি কি ছিল, শুধু এটা বুঝতে পারছি যে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছিল। তাহলে ওই নির্দিষ্ট সংখ্যাটা আমি জানি না, সেটাকে অজানা রাশি চলক হিসাবে আমি উভয়কে গুণ করে দিলাম, তার মানে 7x 5x। এইবার কিন্তু অ্যাবসলিউটলি আমার
ক্যালকুলেশনটা বা আমার প্রেজেন্টেশনটা ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুঁটিনাটি একদম বেসিক জায়গা, এগুলো আমাদের বুঝে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। এবার আসেন আমি আপনাদের এই জায়গায় অনুপাতের আরো কিছু স্ট্রাকচার দেখাবো, তারপরে আমরা সরাসরি ম্যাথে চলে যাব। এবার আসেন আমরা অনুপাতের কিছু প্রকারভেদ নিয়ে কথা বলি। প্রথমে চলে আসি যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা দরকার, বাংলায় যেটাকে বলা হয় দ্বিগুণানুপাত। ইংলিশে সেটাকে কি বলে? আমরা ইংলিশে যেটাকে বলি ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও। এখন প্রশ্ন হতে পারে ডুপ্লিকেট রেশিওটা কাকে বলে? ধরেন আমি যদি এমনটা বলি যে এখানে এ 3:2, এই 3:2 এর ডুপ্লিকেট রেশিওটা কি হবে? ডুপ্লিকেট রেশিও হবে 3 স্কোয়ার, তার মানে 3 বর্গ, আর 2 স্কোয়ার তার মানে 2 বর্গ। তাহলে 9 কত দাঁড়াচ্ছে? 4। তাহলে আমাদের আর ডুপ্লিকেট রেশিও বা দ্বিগুণানুপাত এটার মানে বুঝতে বাকি নেই। সেটা কি? অনুপাতের উত্তর এবং পূর্ব রাশিকে যদি বর্গ করা হয় তাহলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাকেই বলা হয় ডুপ্লিকেট রেশিও বা দ্বিগুণানুপাত। ঠিক আছে? তার মানে অনুপাতটাকে যদি আমরা বর্গ করে দেই তাহলে এই যে প্রসেসটা করলাম তারই নামই হচ্ছে কি? ডুপ্লিকেট রেশিও। এবার আসেন আমরা একটু দেখি যে সাব ডুপ্লিকেট রেশিও কাকে বলে। সাব ডুপ্লিকেট রেশিও মানে যেটাকে আমরা বাংলায় বলি দ্বিভাজিত অনুপাত। বাংলায় সাব ডুপ্লিকেট রেশিও, বাংলা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। ওইটা কিভাবে পাওয়া যায়? সাপোজ আমি যদি বলি 9:4, এই হচ্ছে এখানে আমাদের একটি অনুপাত। এখন এই অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে যদি আমি বর্গ মূল করে দেই, তার মানে √9 বর্গমূল করে দিলাম, তাহলে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? 3:4। তার মানে যদি আমাদের অনুপাতকে বর্গমূল করে দেওয়া হয় তাহলে যেটা পাওয়া যায় বা যে প্রসেসটা সেটাকে আমরা বলি হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। তার মানে অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে যদি বর্গমূল করা হয় তাহলে যে প্রসেসটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও বা দ্বিভাজিত অনুপাত। এবার আসেন আমি যদি আপনাকে প্রশ্ন করি, পরীক্ষায় একাধিকবার আসছে পরীক্ষায় প্রশ্নটা, যে √p অনুপাত √q, আমরা এইভাবে বলি বোঝার সুবিধার্থে। ধরেন এমনটা যদি বলি, আপনার প্রশ্নটা যদি এমন হয় p অনুপাত q এর সাব ডুপ্লিকেট রেশিও কি হবে? p অনুপাত q এর সাব ডুপ্লিকেট রেশিও কি হবে? তার মানে আমরা জানি সাব ডুপ্লিকেট রেশিও পাওয়া যায় কিভাবে? দ্বিভাজিত অনুপাত পাওয়া যায় কিভাবে? বর্গমূল করলে। তার মানে √p অনুপাত √q। ওকে, এবার আসি আমরা আরো একটা বিষয় দেখব, সেটা হচ্ছে ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও ট্রিপ্লিকেট রেশিও যেটাকে আমরা বাংলায় বলি ত্রিগুণানুপাত। বিষয়টা কেমন? ধর আমি যদি বলি a অনুপাত b, তাহলে তার ট্রিপ্লিকেট রেশিও বা ত্রিগুণানুপাত যেটা হবে সেটা হচ্ছে তার ঘন যদি আমরা এটাকে করে দেই, ঘন করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে তাদের ট্রিপ্লিকেট রেশিও। দ্যাট মিনস a³ অনুপাত b³। তার মানে অনুপাতের উত্তর এবং পূর্ব রাশিকে যদি ঘন করে দেওয়া হয় তাহলে যেটা পাই সেটাই হচ্ছে ত্রিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও। ঠিক একইভাবে এবার যদি আমাদের সাব ট্রিপ্লিকেট রেশিও বের করতে বলে তাহলে আমরা সেটা কিভাবে পাবো? ধরেন আমাদের যদি এইখানে a অনুপাত b এটাকে যদি আমি সাব ট্রিপ্লিকেট করি তাহলে a এর ঘনমূল এবং b এর ঘনমূল করলে যেটা পাবো সেটাই হচ্ছে সাব ট্রিপ্লিকেট রেশিও। তার মানে আমরা
ত্রিভাজিত অনুপাত সেটা কেমন করে পাই? আমরা ওই অনুপাত এর পূর্ব এবং উত্তর রাশিকে যদি ঘনমূল করে দেই তাহলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে সাবট্রিপ্লিকেট রেশিও। যেমন আমরা এইখানে 27 অনুপাত 9, এটা ট্রিপ্লিকেট রেশিও কি হবে? 27 কে ঘনমূল করে দিব, অনুপাত 9 এর ঘনমূল করে দিব, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে সাবট্রিপ্লিকেট রেশিও। তার মানে আমরা এটাকে এইভাবে করতে পারি, 9 না দিয়ে যদি আমরা 8 দেই তাহলে বুঝতে সহজ হবে। 8, তাহলে এখানে কি হবে? 3 অনুপাত 2, কারণ 27 এর ঘনমূল হচ্ছে 3 এবং 8 এর ঘনমূল হচ্ছে কত? 2। এবার আমরা যে বিষয়টা দেখবো আপনাদের সাথে সেটা হচ্ছে রিসিপ্রোকাল অনুপাত। রিসিপ্রোকাল রেশিও, রিসিপ্রোকাল রেশিও বা আমরা যেটাকে বলি ব্যস্ত অনুপাত, রিসিপ্রোকাল রেশিও যেটাকে আমরা বলছি ব্যস্ত অনুপাত, সেটা কেমন করে পাওয়া যায়? ধরেন আমি যদি বলি x অনুপাত y, এটার রিসিপ্রোকাল রেশিও কি হবে? এইটার রিসিপ্রোকাল রেশিও হবে হচ্ছে 1/x অনুপাত 1/y। তো এটাকে যদি আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে y অনুপাত x। ঠিক একইভাবে যদি বলা হয় 3 অনুপাত 4, এটার রিসিপ্রোকাল কি হবে? এটার রিসিপ্রোকাল রেশিও কি হবে? আমি সরাসরি হয়তো 4 অনুপাত 3 বলতে পারবো, কিন্তু কি প্রসেসে সেটা করা হয়েছে? দুইটার ক্ষেত্রে সহজে করা গেল, কিন্তু তিনটা থাকলে আমরা কি করব? তো প্রসেস যেটা হচ্ছে, আমাকে প্রথমে এইটাকে রিভার্স করতে হবে। দ্যাট মিন্স 3 কে লিখতে হবে 1/3, লবকে হরকে লব করে দিতে হবে, আর 4 কে লিখতে হবে হচ্ছে 1/4। পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ হচ্ছে অনুপাতটাকে আমি অবশ্যই ইন্টিজারে নিয়ে আসবো, ফ্র্যাকশনে রাখবো না। তাহলে এই 3 এবং 4 এর লসাগু নিতে হবে। মানে অনুপাতকে কিভাবে রিসিপ্রোকাল করতে হয়, মানে রিভার্স করতে হয়, সিস্টেমটা হচ্ছে 3 এবং 4 এর লসাগু নেব কত? 12। এই যে 12 লসাগুটা আমরা পেয়েছি, এই 12 উভয় অনুপাতের সাথে গুণ করে দিব। তার মানে 1/4 এর সাথে আমি 12 গুণ করে দিলাম। এবার কাটাকাটি করে দেখেন উল্টে যাবে। 4 অনুপাত এখানে কত? 3। দেখেন দুইটার ক্ষেত্রে আমি সরাসরি উল্টে ফেলতে পারছি। যখন আমাকে এমন তিনটা বলবে, ধরেন 2 অনুপাত 3 অনুপাত 7, তখন আপনি তার রিসিপ্রোকাল কিভাবে করবেন? তখন অবশ্যই আমাকে যেটা করতে হবে, প্রথমে 1/2 অনুপাত 1/3, মানে লবকে হরকে লব করে দিতে হবে। এরপর 3, 7, 2 এর লসাগু, এবং সেই লসাগুগুলো প্রত্যেকটা অনুপাতের সাথে গুণ করে দিবেন। তাহলে যেটা পাবেন সেটাই হচ্ছে তার রিসিপ্রোকাল রেশিও। ওকে, এবার লাস্ট ওয়ান আমরা দেখি, দেখে মোটামুটি শেষ করে দেব, সরাসরি ম্যাথে চলে যাব। সেটা হচ্ছে আমাদের যদি কম্পাউন্ড রেশিও যেটাকে বলা হয়, কম্পাউন্ড রেশিও, আমি যদি বলি a অনুপাত b, c অনুপাত d, e অনুপাত f, তার যৌগিক অনুপাত বা কম্পাউন্ড রেশিওটা কি হবে? সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটা অনুপাতের প্রথম পদগুলোকে গুণ করব এবং দ্বিতীয় পদ, প্রথম পদ a ইন্টু c ইন্টু e, তার মানে a c e অনুপাত দ্বিতীয় পদগুলো d b f, তার মানে b d f, এটাই হচ্ছে তার কম্পাউন্ড রেশিও। আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা অনুপাতের প্রথম পদগুলো গুণ করব, অনুপাত ওই অনুপাতগুলোর দ্বিতীয় পদগুলো গুণ করব, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড রেশিও। এইবার আমরা অনুপাত ব্যবহার করে কিভাবে মান বের করতে হয় সেটা একটু দেখি। আর খেয়াল করেন, আমি যদি এমনটা বলি যে সাপোজ এখানে a অনুপাত b এর ভ্যালু আছে 2:3, তাহলে আমরা কি এক্স্যাক্টলি এর মানটা কত, এক্স্যাক্টলি বির মানটা কত, সেটা কি কখনো বের করতে পারবো? আদৌ সম্ভব না। কেন পারবো না? কারণ হচ্ছে এখানে আমাদের একটা ইনফরমেশনের ঘাটতি আছে। সেটা কি? আপনি যদি এইগুলো বুঝেন তাহলে এমনিতেই ম্যাথগুলো পারবেন। সেটা হচ্ছে এইখানে যে কয়টা চলকের অনুপাত থাকবে, আমার প্রশ্নেও সেই কয়টা চলকের সমষ্টি থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা এদের মানগুলো সহজে বের করতে পারবো না। তার মানে এটা একটা অসম্পূর্ণ ম্যাথ। এখন এটাকে যদি আমি সম্পূর্ণ করতে চাই তাহলে আমার প্রশ্নে বলে দিতে হবে এ আর বি এর যোগফলটা কত। ধরেন আমি এখানে বললাম যে এ আর বি এর যোগফলটা হচ্ছে এখানে 5000, তাহলে এক্স্যাক্টলি এর মান এবং বির মান কত সেটা বের করতে পারবো। কেন? কারণ এ আর বি
এই দুইটা চলকের সমষ্টিও দেওয়া আছে এবং এ এবং বি এই দুইটা চলকের অনুপাতও দেওয়া আছে। তাহলে যদি ওই চলকগুলোর সমষ্টি এবং ওই চলকগুলোর অনুপাত দেওয়া থাকে, তাহলে ওই চলকগুলোর এক্স্যাক্টলি ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখি। সেটা আমরা দুইটা প্রসেসে বের করতে পারি, একটা হচ্ছে সরাসরি অনুপাত ব্যবহার করে, আরেকটা হচ্ছে সমীকরণের মাধ্যমে। আমি দুইটাই আপনাদের দেখাবো। তো দেখি কারা কারা আমাদের সাথে আছেন। আচ্ছা, 180টি পদে। বরিশাল থেকে দেখছেন রীতা আক্তার, আনিকা নূর, পাইন রকিবুল আলম রকিব, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু সরাসরি ম্যাথে যাই, পরে কমেন্টস পড়ি। যেটা বলছিলাম যে এখান থেকে আমরা যদি এর মান বের করতে চাই এবং বি এর মান বের করতে চাই, তাহলে আমরা কি করব? আমাদের যে কাজটা করতে হবে, অনুপাত ব্যবহার করে যদি মান বের করতে চাই, তাহলে নিচে হবে অনুপাত দ্বয়ের যোগফল, 3 আর 2 এর যোগফল কত 5, আর উপরে হবে যে অনুপাতের মান বের করব তার, যে চলকের মান বের করব তার অনুপাতের ভ্যালু কত 2, ইনটু হবে কি ওই দুই চলকের সমষ্টি কত 5000। তাহলে আমরা ক্যালকুলেশন করলে সরাসরি এর মানটা এখানে চলে আসবে। 3 আর 2 5, আমরা 5 5 যদি কেটে দেই 1, তার মানে এখানে হবে হচ্ছে 2000। ঠিক আছে। ঠিক একইভাবে বি এর ভ্যালু কিভাবে বের করব? আমরা দুইটা ওয়েতে এখন বের করতে পারি। যেহেতু এর ভ্যালু পেয়ে গেছি কত 2000, তাহলে টোটাল 5000 থেকে যদি আমি 2000 বিয়োগ করে দেই, তাহলেও আমার এখানে বি এর ভ্যালু চলে আসবে। অথবা আমি আগের মতো অনুপাত ব্যবহার করেও বের করতে পারি। সেটা কেমন হতে পারে? সেটা যেটা হতে পারে সেটা হচ্ছে বি সমান, নিচে একই কথা অনুপাত দ্বয়ের যোগফল, তার মানে 2 আর 3 এর যোগফল। এবার বি এর মান বের করবো, তার মানে বি এর অনুপাত কত, উপরে হবে 3 আর এখানে কত 5000। ঠিক আছে। তাহলে এইবারও ক্যালকুলেশন করলে আপনি কি পাবো? আমরা এখানে 3000 পাবো। তার মানে যে কয়টা চলক এবং তাদের সমষ্টি এবং অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা তার মানগুলো এই প্রসেসে বের করে নিয়ে আসবো। আরেকটা প্রসেস কি, আমরা চাইলে এই কাজগুলো সমীকরণের মাধ্যমেও করতে পারি। সেটা কেমন? আমরা এখানে বলেছিলাম যে এ আর বি এই দুইটা ভেরিয়েবলের যোগফল ধরেন 5000, আর এ এবং বি এর অনুপাত দেওয়া ছিল সাপোজ 2:3। কেমন? তো এইবার আমরা যেটা করব, যদি ইকুয়েশনের মাধ্যমে করতে চাই, তাহলে এখানে ধরে নিতে হবে লেট আমরা এর ভ্যালুটা ধরে নিলাম 2x আর বির ভ্যালুটা ধরে নিচ্ছি কি 3x, কারণ এক্স্যাক্টলি এ সমান 2 এবং বি সমান 3 বলা যাবে না, কারণ এর আগেও আমি বলছি যে অনুপাতের ক্ষেত্রে সেটা বলা যায় না, উভয়ের ক্ষেত্রে একই চলক ধরে নিতে হয়। এইবার আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, দ্যাট মিনস প্রশ্ন মতে, যে আমাদের এখানে 2x আর 3x যদি যোগ করি, তাহলে সেই যোগফলটা আসলে কত এর সমান হবে, 5000 এর সমান হবে। তাহলে এইখান থেকে আপনি ক্যালকুলেশন করে কার মানটা বের করে নিয়ে আসতে পারবেন, এখানে x এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবেন। আর যদি আমি x এর ভ্যালুটা কোনোভাবে পেয়ে যাই, কত পাবো এখানে 1000, তাহলে কিন্তু আমরা এই 1000 এই 2 এর সাথে যদি আমি গুণ করে দেই, তাহলেও আমার সেই এর ভ্যালুটা চলে আসতেছে 2000, আর এইখানে যদি আমি 3 এর সাথে গুণ করে দেই, তাহলে আমার বি এর ভ্যালুটা চলে আসতেছে 3000। তার মানে আমরা কিন্তু চলকগুলোর সমষ্টি এবং অনুপাত দেওয়া থাকলে ইকুয়েশন এবং অনুপাত দুইটা ভাবেই কাজ করতে পারি। এবার আসেন একদম ইন জেনারেল প্রশ্নে চলে আসি, কেমন কোয়েশ্চেন গুলো দ্বারা করে, এবং আরো যে আলোচনাগুলো আছে আমরা কোয়েশ্চেন ধরে করি। সেটা কি দেখেন, এখানে তারা বলতেছে যে ইফ যদি এ অনুপাত বি সমান 4:7 এবং বি অনুপাত সি সমান 5:6 হয়, দেন তাহলে এ বি সি সমান হোয়াট, সেটা আমাদের কাছে জানতে চাইছে। এখন আপনারা হয়তো বলবেন যে এত সহজ প্রশ্ন আসে? ইয়েস, আসে। কোথায় আসছে? এই বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষায় আসছে। দেখেন, বাংলাদেশ ব্যাংক এডি 2000 কত 2022 সালের কোয়েশ্চেন ছিল এটা। 2022 সালের কোয়েশ্চেন ছিল। তার মানে পরীক্ষায় সবচেয়ে কঠিন প্রশ্ন হয় তা কিন্তু না। আর অনুপাত থেকে আমরা সবসময় বলছি একটা করে কোয়েশ্চেন থাকে। তো এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয় খেয়াল করে দেখেন। এখানে এ অনুপাত বি সমান আমাদের কি দেওয়া আছে, 4:7 দেওয়া আছে। আবার বি অনুপাত সি, ওইটার ভ্যালু কি দেওয়া আছে, 5:6। ওকে ফাইন। এবার আসেন, আমাদের কাছে তারা জানতে চাইছে এ অনুপাত বি অনুপাত সি এর ভ্যালুটা কত। তার মানে এখানে দুইটা অনুপাতকে একসাথে সমন্বয় করে একটা অনুপাতে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। এ অনুপাত বি অনুপাত সি একটা অনুপাতে নিয়ে আসা হচ্ছে। তো এই কনভার্সনটা করা হয় কিভাবে? এরকম করে যদি আমি প্রকাশ করতে চাই এই ধারাবাহিক ভাবে, তাহলে তার ওয়েটা হচ্ছে, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে বি আর বি এই দুইটা ভেরিয়েবল সেম কিনা। সেম। তার মানে দুইটা ভেরিয়েবল সেম, তার থেকে একটা ভেরিয়েবল এখানে কমন নেওয়া হয়েছে, তাহলে তাদের মানগুলোকেও সেম করতে হবে।
তার মানে ওদের মানগুলাকে যদি সেম করতে চায় তাহলে কি ওয়েতে করা যায়, আমি সেটা আগে বলি, বেসিক ধরে বলি, তারপরে খুব দ্রুত কিভাবে করবেন আমি সেটাও বলছি। ওয়েটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন প্রথম যে অনুপাতটা আছে 4:7, এই প্রথম অনুপাতটাকে আমার গুণ করতে হবে দ্বিতীয় অনুপাতের প্রথম পদ দ্বারা। আসলে সহজ কথা হচ্ছে 7 আর 5 এর লসাগু করতে হয়, ওইদিকে আমি না যাই, আপনি এই কাজটা করবেন। প্রথম অনুপাতটাকে গুণ করবেন দ্বিতীয় অনুপাতের প্রথম পদ দ্বারা, কত 5। তাহলে আমরা গুণ করলে পাচ্ছি কত, 4 5 20 অনুপাত 5 7 কত 35। ফাইন। এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অনুপাত যেটা 5:6, এইটাকে আমরা কি করব, প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি কত 7। তাহলে দেখেন আপনার বি আর বির ভ্যালুটা মিলে যাবে। 5 আর 7 গুণ করলে কত আমরা বলবো, 5 7 35 আর 6 7 এখানে কত 42। এখন আমাদের উদ্দেশ্যটা কি ছিল দেখেন তো, সেই উদ্দেশ্যটাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছাইতে পারছি কিনা। আমাদের উদ্দেশ্য ছিল বি আর বি, সুতরাং তাদের ভ্যালুটাও সেম করতে হবে। দেখেন বি বি সেম, তাহলে তাদের ভ্যালুটাও সেম, কত হয়েছে 35। এবার আমরা লিখতে পারি যে এর ভ্যালু তাহলে গুণ করে আমি কত পাইছি 20, বির ভ্যালু আমি কত পাইছি 35, তাহলে দুইটা না লিখে একটা লিখি। সির ভ্যালু আমি কত পাইছি, সির ভ্যালু পাইছি হচ্ছে 42। তার মানে আমাদের আনসারটা হচ্ছে 20:35:42। এখন এই প্রসেসের ম্যাথ সব সময় পরীক্ষায় আসে, তো এটাকে আরেকটু কাস্টমাইজ করে আরো দ্রুত কিভাবে করা যায় সেটা একটু দেখি। আমরা এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে এই কাজটাও করতে পারি। দেখেন আমি আবারও লিখছি, এ অনুপাত বি সমান এখানে কত আছে 4:7, আবার বি অনুপাত সি সেটা সমান আছে হচ্ছে 5:6। তাহলে এটা কি দ্রুত ক্যালকুলেশনের ওয়েটা কি হতে পারে, ভালো করে খেয়াল করেন। দ্রুত ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বাংলা, এটা সবাই জানেন, বাংলা দ অক্ষরের মতো করে গুণ করে দিব। তার মানে কেমন সেটা, আমরা উপর থেকে নিচে গুণ করি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এ অনুপাত বি অনুপাত সি সমান, উপর থেকে যদি আমি নিচে গুণ করে দেই 4 5 কত হয় 20 অনুপাত, তারপরে আমি এই আড়াআড়ি গুণ করে দেই, তার মানে 5 আর 7 গুণ করলে কত হবে 35। এরপর আমি যে কাজটা করতে পারি, আবারও উপর থেকে নিচে গুণ করে দেই, 6 7 কত হচ্ছে 42। ইয়েস, আমার এক লাইনেই কিন্তু ক্যালকুলেশন শেষ। তো এইটা কিভাবে কাজ করে বা একটু চেঞ্জ করে দিলে পারবো কিনা, তার জন্য কিন্তু আমাদের, আমি এই যে এই উপরে যে জায়গাটা দেখাইছি, আমার ওই বেসিকটা কিন্তু আগে ভালো করে ক্লিয়ার হয়ে আসতে হবে। ঠিক আছে, আসলে আমরা পরে যাই, দেখি কি আছে। অনেকে আনসার করে ফেলছেন, 20 35 42 বলেছেন মিস্টার রিয়াদ সাহেব। ওকে, থ্যাংক ইউ। আসেন আমরা নেক্সটে যাই, আর কি ধরনের কোয়েশ্চেন আছে। 2 নাম্বার দেখেন কি বলছে, when 30% of one number, মানে একটি সংখ্যার 30% is subtracted, যদি বিয়োগ করে দেন কোথা থেকে, from the another number, অপর একটা সংখ্যা থেকে। ফাইন। এবার তারা বলতেছে and এবং the second number reduced to its 4/5, তার মানে তারা বলতেছে সেকেন্ড নাম্বারটা এতে করে কমে যাবে। কেমন কমবে, 4/5 অংশ কমে যাবে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট টু দ্য সেকেন্ড নাম্বার, তাহলে প্রথম সংখ্যাটা এবং দ্বিতীয় সংখ্যাটার অনুপাত কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন এই প্রশ্নটা কোথায় আসছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংক এডিরই কোয়েশ্চেন 2023 সাল, মানে লাস্ট এডির যে কোয়েশ্চেনটা ছিল আমাদের, লাস্ট বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের যে লাস্ট কোয়েশ্চেনটা ছিল 2023 সালে, সেইখান থেকে অনুপাতের এই প্রশ্নটা করা। তো আমি একটু প্রথমে পুরো বেসিক একটু ভেঙে ভেঙে আপনাকে বলি, যাতে করে খুব সহজে বুঝতে পারেন। তারা আমাদের কাছে কি জানতে চাইছে, দেখেন ফার্স্ট এবং সেকেন্ড সংখ্যার অনুপাতটা জানতে চাইছে। আমরা একটা কাজ করি, ধরে নেই লেট আমাদের ফার্স্ট নাম্বার যেটা সেটা ধরে নেই। ফার্স্ট নাম্বারটা সাপোজ আমি এক্স না ধরে 100x ধরি। এটা কেন ধরছি, এই বিষয়গুলোই কিন্তু আমরা আমাদের ক্লাসগুলোতে শিখাই, যাতে করে অল্প সময়ে আপনি ম্যাথ করতে পারেন। দেখেন আমি যদি এক্স ওয়াই ধরি তাহলে একটা হ্যাসেল পোহাইতে হবে, আমার সময় বেশি লাগবে, ক্যালকুলেশনে জটিলতা আসবে। তাই প্রশ্নে কি থাকলে আমি 100x ধরে বা 100y ধরে ম্যাথ করবো, এই বিষয়টা খুব জরুরি। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা ক্লাসগুলোতে খুব ভালোভাবে আপনাদের বলে থাকি। এবার সেকেন্ড নাম্বার যেটা আছে সেটা আমি ওয়াই না ধরে আমি 100y ধরি, তাহলে আমার ক্যালকুলেশনটা কিন্তু হেভি সহজ হয়ে যাবে। যদি এক্স ওয়াই ধরি তাহলে ফ্র্যাকশনে আগামী ম্যাথ কঠিন হবে, কাটাকাটি করতে সময় লাগবে। এবার আসেন অ্যাকর্ডিং টু দা
কোয়েশ্চেন, তাদের প্রশ্ন মতে তারা কি বলছে, 30% of one number is subtract from the another। তার মানে এই 30% বিয়োগ করে দিতে বলছে। কার 30%? একটি সংখ্যার 30%, মানে প্রথম সংখ্যাটা 30%, মানে 100x এর 30% বিয়োগ করে দিতে বলছে। কোথা থেকে? ফ্রম দ্য অ্যানাদার নাম্বার, দ্যাট মিনস দ্বিতীয় সংখ্যা থেকে। তাহলে আমার দ্বিতীয় সংখ্যাটা এখানে কত পাই? 100y। এই 100y থেকে আমি বিয়োগ করে দেব, সাবস্ট্রাক্ট, দ্যাট মিনস বিয়োগ করা। কত বিয়োগ করে দিব? প্রথম সংখ্যার 30%। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমাদের এখানে প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হচ্ছে 100x। এখন আপনিই বলেন এই 100x এর 30% কত? তো 100x এর 30% আমরা কিভাবে বের করব? 30% কথার অর্থ কি? 30/100। এখন কার? 100x এর প্রথম সংখ্যাটা কত? 100x। আমি একটু ভেঙেই বললাম, তার মানে কি 30x। আমি সরাসরি বলতে পারতাম যে 100x এর 30% কি? 30x। তাহলে আমি বিয়োগ করে দিব কত? 30x। এখন এই যে দেখেন আমি 100x ধরছি, তার জন্য 30% সমান একটা ইন্টিজার ভ্যালু, মানে একটা পূর্ণ সংখ্যা আসছে। আর যদি আমি শুধু x ধরতাম, তাহলে তার 30% যদি বের করা লাগতো, তাহলে কিন্তু একটা ফ্র্যাকশনে মান আসতো, দ্যাট মিনস এরকম আসতো। আর এই ফ্র্যাকশনের ক্যালকুলেশন করা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। হবে তো, যে কোনো কিছুই ধরেন না কেন, আপনি বাম হাত ডান হাত ধরলেও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ক্যালকুলেশন কি ধরলে সহজ হবে, এটাই হচ্ছে আমাদের এখানে ফ্যাক্ট। বুঝতে পেরেছেন কেন আমরা 100x ধরেছি, কেন x ধরি নাই? এই যে সহজ ক্যালকুলেশনটার জন্য। এবার আসেন, তারপরে তারা কি বলছে, আপনি যদি সেকেন্ড নাম্বার থেকে প্রথম নাম্বারে 30% বিয়োগ করে দেন, তাহলে সেটা কি হবে? দ্য সেকেন্ড নাম্বার রিডিউস, সেকেন্ড নাম্বারটা যে কমে যাবে, মানে এই যে বিয়োগ করলেন তার ফলাফলটা কত হবে? এই যে আমি 100y সেকেন্ড নাম্বার, তার থেকে ফার্স্ট নাম্বারে 30% 30 বিয়োগ করে দিলাম, এতে করে আমার ফলাফলটা কি হবে? ফলাফলটা হচ্ছে সেকেন্ড নাম্বার রিডিউস হয়ে যাবে। কত রিডিউস হয়ে যাবে? 4/5। 4/5 আমার রিডিউস হয়ে যাবে। তাহলে সেকেন্ড নাম্বারটা আমার কত? সেকেন্ড নাম্বারটা ছিল 100y, এটা আর 100y থাকবে না, এটা 5 এর 4 অংশ হয়ে যাবে। তার মানে এটাকে আমি 5 দিয়ে ভাগ করলে তার 4 অংশ, 5 দিয়ে ভাগ করলে 1 অংশ, 4 দিয়ে গুণ করলে 4 অংশ পেয়ে যাবো। তাহলে 4 অংশের সমান 5/4/5 অংশের সমান হয়ে যাবে। তার মানে সহজ কথা, আমি দ্বিতীয় সংখ্যা 100y তার 4/5 করে দিলাম। এবার দেখেন আমি এত কিছু বলতেছি, আপনার ক্যালকুলেশনটার সাথে আপনি সহজে বুঝেন। আমি একটু কেটে দিই, তাহলে 5/20 এখানে কত? 100। তাহলে এই পাশে আমার কি থাকতেছে? 100y, আর এখানে কত? 30x, আর এখানে আমার কত? 4/20 80y, তাই না? ওকে, এবার যদি আমি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আলটিমেটলি এখানে কি থাকবে? তো আমি 100 আর 80 থেকে বিয়োগ করে দেই, তার মানে আমরা এখানে পাবো হচ্ছে 20y, আর 30x যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 30x। কেটে দিলাম। আমি যদি একটু ঘুরিয়ে লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, যে 3x টা এই পাশে লিখলাম, আর 2y টা আমরা ওই পাশে লিখলাম। তাহলে x এবং y এর অনুপাতটা কি দাঁড়ায়? x/y সমান আমরা বলতে পারি, দেখেন x এর সাথে এই পাশে বাম পাশে যে চলকটা থাকবে সে অনুপাতের প্রথম পদ হবে, আর ডান পাশে যে চলকটা থাকবে সে অনুপাতের দ্বিতীয় পদ হবে। তার মানে আমি এখন কিভাবে লিখতে পারি? x এর সাথে 3 গুণাকারে আছে, তাহলে আমি নিচে 3 দিলে আর গুণ করলে সেই তো 3x হবে। আবার আমি যদি উপরে 2 রাখি, তাহলে আর গুণ করলে সেই 2y হবে। তার মানে আলটিমেটলি অনুপাত মানে আমরা কি বলেছিলাম? অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ বলেছিলাম। তার মানে খেয়াল করে দেখেন, আমরা x অনুপাত y এটার ভ্যালুটা কি পেয়েছি, সেটাই কিন্তু আনসার। আমাদের আনসার কিন্তু হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি x অনুপাত y সমান x এর ভ্যালু হচ্ছে 2 একক, আর y এর ভ্যালু হচ্ছে 3 একক। দ্যাট মিন্স x অনুপাত y হচ্ছে 2:3। এখন আমি কিন্তু এইখান থেকে আনসারটা করে ফেলতে পারতাম, ঠিক আছে? এইখান থেকে আনসারটা করে ফেলতে পারতাম। এইখানে x এর ভ্যালু হতো y এর সহগ, y এর সহগটা কত? 2। তার মানে x এর ভ্যালুটা হতো y এর সহগ, তাহলে x এর ভ্যালু কত আসছে? 2। আবার y এর ভ্যালু হতো x এর সহগ, তার মানে y এর ভ্যালুটা কি হতো? x এর সহগ, তার মানে y এর ভ্যালুটা আমরা কি বলতাম? 2। এই যে আমাদের এখানে এই যে ফার্স্ট ক্যালকুলেশন গুলো, এইগুলা কিন্তু আমরা যখন আমাদের একদম টপিক ওয়াইজ ক্যালকুলেশন করা হবে, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো বলে দিব, যে আমরা আরো 4টা লাইন আগে আনসার করে ফেলতে পারি। ঠিক আছে, যারা অ্যাডভান্স তারা এই লাইন থেকেই কিন্তু আনসার করে ফেলতে পারছে, এই লাইনটা থেকে। ঠিক আছে, তারা বুঝতেই পারছে 100 থেকে 80 বিয়োগ হবে, তার মানে 20, আর এখানে 30, তার মানে 2:3। তারা কিন্তু আগেই বুঝে ফেলছে। আপনিও পারবেন সেটা কিভাবে? ক্লাসগুলো করলে, বেসিক গুলো একটু স্ট্রং হলে, তাহলে কিন্তু আপনি এগুলো পারবেন। বর্তমান যে সকল ফ্যাকাল্টি কোয়েশ্চেন করছে, বিষয়টা কিন্তু এমন, তারা সিভিয়ার বেসিক জায়গা থেকে কোয়েশ্চেন করছে। আপনি অনেক কিছু জানেন কিন্তু বেসিক জানেন না, দেখবেন অনেক সহজ ম্যাথ আপনার কাছে
ভীষণ কঠিন মনে হবে। ঠিক আছে, আসলে আমরা পরবর্তীতে যাই, দেখি কি আছে। 3 নাম্বার দেখেন, দ্য কস্ট অফ 9 ম্যাঙ্গোস। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই অনেকদিন পর দেখছেন। আচ্ছা, চলেন। ওকে, নেক্সট দেখি কি বলছে। খুব সুন্দর একটা কোয়েশ্চেন, এটাও বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশের কোয়েশ্চেন ছিল। লাস্ট বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশের যে পরীক্ষাটা ছিল সেটা, দ্য কস্ট অফ 9 ম্যাঙ্গো। তারা বলতেছে যে 9টা ম্যাঙ্গোর ক্রয় মূল্য, 9টি ম্যাঙ্গোর ক্রয় মূল্য এন্ড এবং 5 অ্যাপলস এবং 5টা অ্যাপলস এর ক্রয় মূল্য ইজ ইকুয়াল মানে কি সমান, কার সমান? টু দা কস্ট অফ 7 ম্যাঙ্গো এন্ড 8 অ্যাপলস। তো তারা বলতেছে যে 9টা ম্যাঙ্গো এবং 5টা অ্যাপলস এর ক্রয় মূল্য সমান 7টা ম্যাঙ্গো এবং 8টা অ্যাপলস এর ক্রয় মূল্যের সমান। এখন আমাদের কাছে জানতে চাচ্ছে ফাইন্ড দ্য রেশিও বিটুইন কস্ট অফ 1 ম্যাঙ্গো এন্ড কস্ট অফ 1 অ্যাপল। তার মানে একটা ম্যাঙ্গো এবং একটা অ্যাপলের অনুপাত কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আসেন এটা আমি একটু ভেঙেই ক্যালকুলেশন করে দেখাই, তারপরে এমসিকিউর জন্য খুব দ্রুত কিভাবে করা যায় আমরা সেটাও দেখাচ্ছি। তো ধরেন আমি এখানে ধরে নেই লেট কস্ট প্রাইস অফ 1 ম্যাঙ্গো, দ্যাট মিনস একটা ম্যাঙ্গোর কস্ট প্রাইস আমি ধরে নিলাম সাপোজ এক্স টাকা। তাহলে ঠিক একইভাবে কস্ট প্রাইস অফ 1 অ্যাপলস এবং একটা অ্যাপলস এর কস্ট প্রাইস ধরে নিলাম আমি ওয়াই টাকা। আপনাকে বোঝার সুবিধাতে এক্স ওয়াই ধরছি। তো এবার আসেন অ্যাকর্ডিং টু দা প্রবলেম, প্রশ্ন মতে একটা বিষয় মাথায় রাখবেন, চলক এখানে কয়টা ধরছে? একটা এক্স আর একটা ওয়াই। তাহলে আমার প্রশ্নে যদি এক্স এর এক্সাক্ট ভ্যালু, ওয়াই এর এক্সাক্ট ভ্যালু বের করতে বলে, তাহলে মাস্ট বি ওই প্রশ্নে দুইটা সমীকরণ থাকতে হবে। কিন্তু আমাদের এই প্রশ্নে একটা সমীকরণ তৈরি করা যাবে। তার মানে আপনি বুঝে নেন, আপনার কাছে এক্স ওয়াই এর মান বের করতে বলবে না, আপনার কাছে অবশ্যই এক্স ওয়াই এর অনুপাত বের করতে বলবে। তার মানে চলক দুইটা কিন্তু সমীকরণ তারা প্রশ্নে বলে দিচ্ছে একটা, তাহলে আপনি নিশ্চিত ধরে নিয়েন ওইখানে এক্স এবং ওয়াই এর মান না, এক্স এবং ওয়াই এর অনুপাত বের করতে বলবে। আমাদেরও তাই। চলেন আমরা সমীকরণটা দাঁড় করাই। তারা কি বলছে? 9টা ম্যাঙ্গো এবং 5টা অ্যাপলস এর ক্রয় মূল্য। তাহলে একটা ম্যাঙ্গোর ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, তাহলে 9টা ম্যাঙ্গোর ক্রয় মূল্য কি 9x টাকা, প্লাস তারা বলতেছে 5টি অ্যাপলস, তাহলে একটা অ্যাপলস এর ক্রয় মূল্য যদি ওয়াই টাকা হয়, তাহলে 5টা অ্যাপলস এর ক্রয় মূল্য কি হবে? 5y টাকা। তারপরে কি বলছে? ইজ ইকুয়াল। আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় ইজ মানে আমরা বুঝবো সমান। তার মানে সমান কার সমান? কস্ট দা 7 ম্যাঙ্গো। তার মানে একটা ম্যাঙ্গোর কস্ট প্রাইস যদি x টাকা হয়, 7টা ম্যাঙ্গোর কস্ট প্রাইস কি হবে? 7x এন্ড 8 অ্যাপলস। আর একটা অ্যাপলস এর কস্ট প্রাইস যদি y টাকা হয়, তাহলে 8টা অ্যাপলস এর কস্ট প্রাইস কত হবে? 8y। এই তো আমাদের সমীকরণ শেষ। এই একটা সমীকরণে বের করতে আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমরা একটা সমীকরণ দাঁড় করাইতে পারবো, কিন্তু চলক কয়টা? দুইটা। তার মানে এই সমীকরণটা সলভ যদি আমরা করি, তাহলে এক্স এবং ওয়াই এর অনুপাত বের হবে, নট এক্স এবং ওয়াই এর এক্সাক্ট ভ্যালু বের হবে না। ওকে, চলেন তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। আমরা সেম চলক গুলোকে যদি একসাথে করে দেই, 7x এবং 9x আমরা বিয়োগ করে দেব। ঠিক আছে, 9x মাইনাস এখানে কি 7x আর 8y, এই পাশে 5 ওই পাশে যদি নিয়ে আসি তাহলে 5y। তো এইখান থেকে বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2x সমান এখানে কত? 3y। এবার আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা এক লাইনে এখান থেকে চাইলে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি যে এক্স এর ভ্যালু আমি যদি এক লাইনে করে ফেলতে চাই, তাহলে যেটা দাঁড়াবে এক্স অনুপাত ওয়াই, সরাসরি আমি বলতে পারবো এক্স এর ভ্যালুটা হবে ওয়াই এর সহগ কত? 3। তার মানে 3 অনুপাত ওয়াই এর ভ্যালুটা হবে এক্স এর সহগ কত? 2। তার মানে 2। তাহলে 3:2, এইটি আমার আনসার। 3:2 কোথায় আছে? অপশন এ তে আছে। এখন এই যে ওয়েটা আমি একটু ফাস্ট করে দেখাইলাম, হয়তো অনেকে নাও বুঝতে পারেন কেন কি কারণে। এগুলা কিন্তু আমাদের রেশিও এবং প্রপোর্শনের যে বেসিক আলোচনাগুলো আছে আমাদের ক্লাসের, এগুলোতে আমরা এই জিনিসগুলো একদম হাতে খড়ির মতো করে, আপনি ভুলে গেছেন অনেকদিন যাবত ক্লাস করেন, অনেকদিন যাবত এদের সাথে টাচ নাই, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করতে করতে একদম ক্লাস 3, 4, 5 এর ম্যাথ গুলো করা ভুলে গেছেন। আমরা সব কিন্তু আবার আপনাকে রিকল করে দিচ্ছি একদম বেসিক ডেভেলপমেন্ট ক্লাসের মাধ্যমে, হাতে ধরে ধরে। সুতরাং ভুল হওয়ার কিছু নেই। আপনাকে একটা নির্দিষ্ট টাইম কিন্তু অবশ্যই ইউটিলাইজ করতে হবে আপনার ওই যে গ্যাপ গুলো আছে সেগুলো রিকভারি করতে গেলে। যদি আপনার ম্যাথ কঠিন মনে হয়, যারা আছেন অনেকের হয়তো ম্যাথ খুব কঠিন লাগে, আবার ইংলিশের ম্যাথ আসলে খুব কঠিন কিছু দেয় না। এবার দেখেন আমি এটাকে
এটাকে আমরা যদি একদম বেসিক ধরে ক্যালকুলেশন করি, আমি বলেছিলাম বাম পাশে যে চলকটা থাকবে সে হবে অনুপাতের প্রথম পদ, ডান পাশে যে চলকটা থাকবে তাকে আমি অনুপাতের দ্বিতীয় পদ বানাবো। ওকে, এবার আসেন, তাহলে আমি এক্স এর সাথে আমার তো 2 গুণাকারে আছে, তাহলে এখানে এক্স, আমি যদি এই বাম পাশে হর পজিশনে 2 রাখি তাহলে আর গুণ করলে কিন্তু সেই 2x পাবো। ঠিক একইভাবে আমি যদি এখানে উপরে লব পজিশনে 3 রাখি তাহলে কিন্তু আর গুণ করলে সেই 3y টা পাবো। ওকে, ফ্র্যাকশন মানে কি? অনুপাত। তাহলে x অনুপাত y সমান আমরা কি বলবো? 3:2। এই গেল একদম হাতে ধরে ধরে ক্যালকুলেশন করা, বা আপনাকে বুঝিয়ে একদম সিভিয়ার লেভেলের বোঝানো আর কি। এর চাইতে সহজ করে আর বোঝানো কিছু নয়। এখন এটা আমি পরীক্ষার হলে এভাবে করব না। আপনি একটু খেয়াল করে দেখেন যে এইখানে কিন্তু রিভার্স হয়ে গেছে, 2 3, এটা রিভার্স হয়ে 3:2 হয়েছে। 2 অনুপাত 3 না, হয়েছে কি 3 অনুপাত 2, মানে উল্টে গেল। এই বিষয়টা যদি মাথায় থাকে তাহলে আসেন আমরা, মানে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমরা এভাবে চিন্তা করি। দেখেন আপনি এখানে খেয়াল করে দেখেন যে সেম ক্যাটাগরি, দেখেন এখানে আছে 9টা ম্যাঙ্গো আর এখানে আছে কয়টা ম্যাঙ্গো? 7টা ম্যাঙ্গো। তাহলে আপনি বলেন 9 আর 7 এদেরকে যদি আমি বিয়োগ করে দেই, 9 আর 7 এদেরকে যদি আমি বিয়োগ করে দেই তাহলে কি দাঁড়ায়? 9 আর 7 আমরা সেম ভেরিয়েবল, যেহেতু 9টা ম্যাঙ্গো এবং 7টা ম্যাঙ্গো, তাহলে 9 ম্যাঙ্গো মাইনাস 7 ম্যাঙ্গো অনুপাত অনুপাত তারপরে কি বলছে? 5 অ্যাপলস এবং 8 অ্যাপলস। তার মানে 5 অ্যাপলস এবং 8 অ্যাপলস এদেরকে আমি বিয়োগ করি। 5 অ্যাপলস এবং 8 অ্যাপলস এর বিয়োগফল কত আসে? 8 অ্যাপলস মাইনাস 5 অ্যাপলস। তাহলে দেখেন এখানে হবে 2 ম্যাঙ্গো অনুপাত এখানে হবে 3 অ্যাপলস। এবার আমরা উল্টায় দেই, মানে আমরা এর মানগুলো উল্টায় দিব। তার মানে m অনুপাত a সমান হবে, m এর ভ্যালু হবে এর সহগ কত? 3, আর এর ভ্যালু হবে m এর সহগ কত? 2। এও যদি না করেন আপনি আরো দ্রুত করতে পারেন, সেটা কি? এই 7 আর 9, এই 9 এবং 7 এর পার্থক্য কত? 9 এবং 7 এর পার্থক্য কত? 2 অনুপাত 5 এবং 8 এর পার্থক্য কত? 3। এখন জাস্ট এটাকে রিভার্স করে দেন, তার মানে 3:2, এটাই আনসার। করতে পারি না আমরা? এই টাইপের যত ম্যাথ আছে, আমাদের অনুপাতের এই টাইপের যত ম্যাথ আছে, আমরা চাইলে কিন্তু এইভাবে সমাধান করে ফেলতে পারবো। এই যে আমি এত ফাস্ট ক্যালকুলেশন করে দেখাইলাম, সেটা কখন সম্ভব হবে? যখন আপনার সব বেসিক গুলো ক্লিয়ার থাকবে। আমরা আশা করছি আপনাদের সাথে পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে টপিক ওয়াইজ আপনাদের এই ক্লাসগুলো নিয়ে থাকবো পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত। আশা করি আমাদের এই ফ্রি ক্লাসগুলোও যদি দেখেন আপনি বেশ ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ। আসেন আমরা পরে দেখি কি আছে। 4 নাম্বার দেখেন কি বলছে, the ratio of a অনুপাত b is 2:3। তাহলে এখানে a এবং b এর অনুপাতটা দিয়ে দিছে, a অনুপাত b তার ভ্যালুটা 2:3 বলে দেওয়া আছে, ফাইন। এন্ড এবং the ratio of b is to c সমান 4:5, এবং তারা যেটা বলছে b অনুপাত c এর ভ্যালু 4:5 এমনটা বলছে, ফাইন। এবং পরে যেটা বলছে যে a ইকুয়াল, মানে এর এক্সাক্ট ভ্যালুটা বলে দেওয়া আছে কত? 16। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি? তাহলে আমাদের কাছে জানতে চাইছে কার ভ্যালু? সি এর ভ্যালু। দেখেন 23 সাল বেস সিনিয়র অফিসারের কোশ্চেন, সিনিয়র অফিসার 23 সাল বেস, মানে 2026 সালে লাস্ট যে কোশ্চেনটা করেছে। আমি আবারও বলছি, বর্তমান যে ফ্যাকাল্টি গুলা প্রশ্ন করছে তারাই কিন্তু এর কোশ্চেন করবে, ঠিক আছে? সুতরাং এই বর্তমান ফ্যাকাল্টি গুলাকে আপনার ভালোভাবে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি টপিক গুলা কোন জায়গাগুলো থেকে আমার বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবার দেখেন আমার সি এর ভ্যালু জানতে চাইছে, এর ভ্যালু দেওয়া আছে। তাহলে কেউ যদি মনে করেন যে এর অনুপাত কত? 2, তাহলে আমি এমনটা যদি মনে করেন যে 2x এ ধরে নিলাম, তার মান 16, অতএব x এর মান 8, তাহলে কমপ্লিটলি একটা ভুল আইডিয়া এটা। কেন? কারণ এখানে কিন্তু শুধু এ অনুপাত বি বলা নাই, আবার বলা আছে কি বি অনুপাত সি, তার মানে বি এর সাথে একটা ইন্টারলিংক আছে। তাহলে এদেরকে এই দুইটা অনুপাতকে একটা অনুপাতে নিয়ে আসতে হবে, দুইটাকে একটা অনুপাত মানে ধারাবাহিক জায়গায় নিয়ে আসতে হবে। তার মানে আপনার আগে এই ক্যালকুলেশনটা করতে হবে, এ অনুপাত বি, বি অনুপাত সি, এইটাতে আগে কনভার্ট করে নিয়ে আসতে হবে। এই দুইটা অনুপাতকে সমন্বয় করে একটা অনুপাতে নিয়ে আসতে হবে, তারপর এর ভ্যালু যেটা দাঁড়ায় সেইটা সমান আমি বলতে পারবো কি 16। তো এটা কিভাবে করতে হয়? খুব দ্রুত ফাস্ট ক্যালকুলেশন।
আপনাদের আমি প্রাথমিকভাবে আলোচনা করে দেখাইছিলাম। আপনি এখানে কি করবেন, আমরা সহজ ক্যালকুলেশনটা করি, বাংলা দ অক্ষরের মতো করে গুণ করে এটাকে কনভার্ট করে ফেলি। 2 আর এখানে কত 4, 4 দুগুণে কত 8 অনুপাত, আর গুণ করলে 3 4 কত 12 অনুপাত 3 5 কত 15 হয়ে গেল। এইবার আমি বলতে পারবো আমার এইখানে খেয়াল করে দেখেন এর এর ভ্যালুটা কত 8 একক। এইবার ঠিক আছে, এইবার বৈধ, আপনি 8 একক বা 8 ইউনিট সমান 16 বলতে পারবেন, অতএব 1 ইউনিটের ভ্যালু কত বলতে পারবেন। আর জানতে চাইছে কার মান, সি এর মান, তাহলে সি এর ভ্যালুটা কত 15। তার মানে ওই 8 এককের মান যদি 16 হয় তাহলে এককের মান কত, অতএব 15 এককের কত আপনি বের করতে পারবেন। এবার আপনি বলতে পারবেন যে আপনি একই, আমি যদি একদম ধরে করে দেখাই, একদম একটু ভেঙেই বলি, এখানে ওইভাবে না বলে আমি যদি এমনটা বলি যে লেট, এবার বলতে পারবো এ সমান কত 8x, আর 8x এর ভ্যালুটাই আমাদের এখানে কত আছে, 8x এর ভ্যালুটাই আমার এখানে কি দেওয়া আছে 16। তার মানে 8x সমান আমি কি বলতে পারবো এবার 16, অতএব x এর ভ্যালু কত 8 দুগুণে 16, তার মানে 2। তাহলে আমার কার মান জানতে চাইছে, সি এর মান জানতে চাইছে, সি সমান আমি কত 15 না বলে কি বলবো 15x, অতএব 15 ইন্টু x এর ভ্যালু কত পাইছি 2, গুণ করে দিলে 15 দুগুণে কত হয় 30, তার মানে সি এর ভ্যালু হচ্ছে কত 30। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আপনি চাইলে এইগুলা মুখে মুখেও করা যায়, এই টাইপের ম্যাথ গুলো। আমরা 8 এককের মান 8 ইউনিটের ভ্যালু যদি 16 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 2, অতএব 15 ইউনিটের ভ্যালু কত 15 দুগুণে কত 30, অতএব 15 ইউনিটের ভ্যালু হচ্ছে 30। যদি আপনি বুঝেন অনেকভাবেই সমাধান করতে পারবেন। ঠিক আছে, আসেন আমরা পরে আরো কিছু কোয়েশ্চেন দেখি। 5 নাম্বার দেখেন কি বলছে, সিলভার ইজ 17 টাইমস এস হেভি এস ওয়াটার। তার মানে সিলভার ওয়াটারের কত গুণ, ওয়াটারের 17 গুণ। তাহলে ওয়াটারটাকে যদি আমি এক্স বলি, ওয়াটারকে যদি এক্স বলি তাহলে সিলভার হবে কত, সিলভার হবে হচ্ছে 17x, বিষয়টা এরকম। এন্ড এবং কপার ইজ 7 টাইমস এস হেভি এস ওয়াটার। তার মানে তা বলছে কপার নাকি হবে 7 গুণ এস হেভি এস ওয়াটার, ওয়াটার যত ওজন তার 7 গুণ হবে হচ্ছে কপার, তার মানে কপার হবে হচ্ছে 7x যদি ওয়াটার x হয়। এবার আসেন, ইন হোয়াট রেশিও শুড দিস বি মিক্স, তাহলে কোন অনুপাতে তাদেরকে মিক্স করতে হবে টু গেট পাইতে অ্যালয় 13 টাইমস এস হেভি এস ওয়াটার। তাহলে এই জিনিসগুলোকে আমরা কি অনুপাতে মিক্স করব, মিক্স করলে যে মিক্সারটা পাবো, অ্যালয় মানে হচ্ছে কঠিন পদার্থের মিশ্রণ, তো বা সংকর ধাতু, তাহলে এইগুলাকে যদি আমি মিশ্রণ করি তাহলে সেই মিশ্রণ সেই অ্যালয়টা হবে ওয়াটারের কত গুণ 13 গুণ। তাহলে কি অনুপাতে মিক্স করতে হবে, নিঃসন্দেহে পরীক্ষার হলে এই কোশ্চেনটা আপনার কাছে বেশ কঠিন লাগতে পারে, কিন্তু যারা আমাদের কাছে মিক্সচারের ক্লাসগুলো করেছেন বা করবেন আশা করি যারা আছেন, এই জিনিস কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার হলের জন্য বেশ অনেকের জন্য সহজ হলেও কারো কারোর জন্য বেশ কঠিন হতে পারে। আপনি যদি রুল অফ অ্যালোগেশনটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারেন, যেটা আমরা করাবো আপনাকে, তাহলে খুব সহজে এই কোশ্চেনের আনসার করতে পারবেন। ঠিক আছে, রুল অফ অ্যালিগেশন ক্যালকুলেশনটা কেমন আমি একটু সূত্রটা আগে একটু বলে নিই আপনাদের কাছে, আপনাদের সাথে আলোচনা করে নিই, তাহলে সহজে বুঝবেন। রুল অফ অ্যালিগেশনের ক্ষেত্রে ধরেন আমার যদি এখানে একটা ফার্স্ট আইটেম চিন্তা করি, আইটেম, আরেকটা আইটেম যদি আমি সেকেন্ড আইটেম চিন্তা করি, দুইটা অবজেক্ট, কেমন, এই দুইটা অবজেক্টকে একসাথে যদি মিশ্রণ করি, একসাথে যদি মিক্স করে ফেলি, মিক্স করলে যে যেটা পাবো সেটাকে আমি বলি হচ্ছে মিন বা গড়, সবগুলোকে একসাথে করে ফেললাম। এইবার এদেরকে যদি আমি আড়াআড়ি বিয়োগ করে দিব, ঠিক আছে, এদেরকে আমরা এইরকম করে আড়াআড়ি বিয়োগ করে দিব। দুইটা আইটেম ভালো করে বুঝেন, এটা যদি ব্যবহার করতে পারেন তাহলে এমসিকিউ ম্যাথ গুলো খুব দ্রুত করতে পারবেন। তো আমরা আড়াআড়ি বিয়োগ করি, বিয়োগ করে অনুপাত করে দিব। তাহলে এভাবে যদি আমি বিয়োগ করি, ধরেন আমি মিন থেকে মিন মাইনাস সেকেন্ড আইটেম বললাম, মিন মাইনাস সেকেন্ড আইটেম, আমি সূত্রটাকে একটু বৈধভাবে লিখলাম, একটা মডুলাস সাইন দিলাম, আর এখানে কি অনুপাত। মডুলাস সাইনটা কেন দিছি পরম মান চিহ্নটা, তার কারণ হচ্ছে আড়াআড়ি বিয়োগ করতে গেলে যে কোনো একটা পাশ নেগেটিভ আনসার মাস্ট বি আসবে, কিন্তু আমরা এই বিয়োগের ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন রাখতে চাই না, তাই মডুলাস সাইন দিয়ে রাখলাম। মডুলাস অফ, এবার যদি বিয়োগ করি মিন মানে গড়, তার থেকে ফার্স্ট আইটেমটা যদি আমি বিয়োগ করে দেই
ফার্স্ট আইটেম, আবার এখানে কি মডুলাস সাইন দিলাম, তার মানে এই আর আর বিয়োগ করবো, এই আর আর বিয়োগ করবো, বিয়োগ ফলটাকে অনুপাত করে দেবো, তাহলে আমার রেজাল্ট চলে আসবে। এখন প্রশ্ন দেবো এই টাইপের কোন টাইপের ম্যাথ? এই যে টাইপগুলো এরকম, আপনার ধরেন দুইটা অবজেক্ট থাকবে, দুইটা অবজেক্টকে একসাথে মিশিয়ে দিবেন, মিশিয়ে নতুন একটা অবজেক্ট পাবেন। তাহলে এই যে নতুন অবজেক্ট এটা পাইলেন, সেটা কি অনুপাতে মিশানোর কারণে পাইলেন সেটা। তো এইগুলো আসলে আমরা যখন আরো ক্লাস করাবো, আরো ম্যাথ দেখাবো, তখন এই জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবেন, বা এই ম্যাথ, এই সূত্র দিয়ে আমরা কোন কোন কেসেসের ম্যাথ গুলো করতে পারবো, এরকম কয়েকটা টাইপের ম্যাথ দেখলে কিন্তু আপনি খুব সহজে এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো মিশ্রণে করা যায়, এগুলো প্রফিট এন্ড লসে করা যায়, আরো বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। তো এইখানে দেখেন আমাদের প্রথমে এইখানে সিলভার, আমরা ফার্স্ট আইটেমটা সিলভার চিন্তা করি, সেকেন্ড আইটেমটা আমাদের এখানে কত ওয়াটার চিন্তা করি, কি কপার, কপার চিন্তা করি। তাহলে কপার, তাহলে দেখেন এখানে যদি আমার 17 হয়, সিলভার, কপার হচ্ছে কত 7। এখন এদেরকে যখন আমি মিক্স করব, তখন আমার মিক্সচার যে অ্যালয়টা হবে সেটা হচ্ছে কত 13। এখন এই যে কপার ছিল অটারের 17, সিলভার ছিল অটারের, ভালো করে আমরা একটু বুঝি, অটারের অটারের সিলভার ছিল কয় গুণ? অটারের সিলভার ছিল 17 গুণ। আবার এই ওয়াটারেরই কপার ছিল কয় গুণ? 7 গুণ। আবার এই দুইটাকে মিক্স করে দিলে এই মিশ্রণটা আবার এই ওয়াটারেরই কত গুণ হয়ে যায়? এই ওয়াটারেরই 13 গুণ হয়ে যায়। বুঝা গেল? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, মানে ওয়াটার কিন্তু এই মিশ্রণে নেই, এটা বুঝতে হবে। এই মিশ্রণ কিন্তু এই দুইটা অবজেক্টের, সিলভার এবং কপারের মিশ্রণ, এটা আমার গড়ে এত হয়ে গেছে। এখন এই তিনটা অবজেক্টই তুলনা করা হয়েছে কার কাছে? এই যে বাহিরে বসে থাকা অটারের সাথে। তার মানে অটারের 17 গুণ সিলভার, অটারের 7 গুণ কপার, সিলভার এবং কপারকে যদি আমি একসাথে মিশ্রণ করে দিই, তাহলে নতুন যে অ্যালয়টা পাবো বা সংকর ধাতুটা পাবো, সেইটা আবার এই অটারের কত গুণ? 13 গুণ। কি মজার কোয়েশ্চেন, তাই না? তার মানে এইখানে কিন্তু তিনটাকে একসাথে মিশ্রণ করা হয় না, বিষয়টা এরকম না। ওয়াটার বাহিরে পড়ে রয়েছে, এখন ওয়াটারের সাথে সিলভার এবং কপারকে তুলনা করছে এবং ওদেরকে সমন্বয় করে বা মিক্স করে নতুন একটা অ্যালয় তৈরি করছে 13। এইটাও তুলনা করা হচ্ছে কার সাথে? সেই বাহিরে বসে থাকা ওয়াটারের সাথে। এখন বলতেছে কপার, এই সিলভার এবং কপারকে কি অনুপাতে মিশ্রণ করলে, কি অনুপাতে মিশ্রণ করলে আপনি এই 13টা পাবেন, যেটা কিনা ওয়াটারের 13 গুণের সমান, কি অনুপাতে মিশ্রণ করতে হবে সেটা জানি না। এখন এটাকে আর আমরা বিয়োগ করে দিই। ঠিক আছে, আমরা এখানে 13 থেকে 7 বিয়োগ করি, দেখেন কত আসে। তার মানে আমরা যেটা করতে পারি, মানে 13 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 6 অনুপাত, অনুপাত, ঠিক আছে, কোনো নেগেটিভ সাইন রাখবো না। আবার এইখানেও যদি আমি বিয়োগ করি, 17 থেকে 13 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 4। এবার এদের কি একটু কাটাকাটি যাচ্ছে না? হ্যাঁ, আবার একটু কেটে নেই। 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে 3 দুগুণে 6, 2 দিয়ে যদি কাটি তাহলে 2 দুগুণে 4, তার মানে 3:2। তাহলে 3:2 অনুপাতে মিলাই আমাদের কি করতে হবে? মিশ্রণ করতে হবে। তাহলে অপশন ডি। দেখেন কোশ্চেনটা কিন্তু খুব জটিল তা না, আপনার কাছে মনে হবে এখানে কি তিনটা জিনিসকে সংমিশ্রণ করা হচ্ছে, বিষয়টা কিন্তু তা না। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন আমরা রুল অফ এলিগেশন দিয়া এই কঠিন ম্যাথটা খুব সহজে সমাধান করে ফেলতে পারলাম। আমি না হয় আপনাকে বুঝাইছি তাই একটু সময় বেশি লাগছে, কিন্তু আপনি যখন যে বিষয়টা বুঝে যাবেন তাহলে কিন্তু খুবই ইজি। আমি যদি এই কোশ্চেনটা, এত খুবই মজার একটা কোশ্চেন, এই কোশ্চেন গুলো কিন্তু সচরাচর খুব কম দেখা যায় বাজারের বইগুলো থেকে, মানে এইরকম করে বলা খুব কম পাবেন। পরীক্ষার হলতে যে বলা হয় না যে প্রায়শই ম্যাক্সিমাম কোশ্চেনই নতুন নতুন লাগে, না, কনসেপ্ট সেম থাকে, ম্যাথের প্রেক্ষাপটটা ভিন্ন হয়। কনসেপ্টটা সেম, প্রেক্ষাপটটা ভিন্ন। কেমন? এইখানে আছে হচ্ছে ওয়াটার। এখন তারা বলতেছে এই ওয়াটার, এই ওয়াটারের সাথে এই সিলভার এবং কপারের তুলনা করা হচ্ছে। তারা কি বলতেছে দেখেন, যে এই ওয়াটারটা যত, তার 17 গুণ হবে হচ্ছে সিলভার, আবার এই ওয়াটারটা যত, তার 7 গুণ হবে হচ্ছে কপার। এখন এই কপার এবং সিলভারকে যখন মিশ্রণ করে দিবেন, তখন সেই মিশ্রণের ওয়েট হবে 13। আর এই 13 যেটা, এটা নাকি এই ওয়াটারেরই আবার কয় গুণ? 13 গুণ। এটা বলা আছে 13 টাইমস এস হেভি এস ওয়াটার, ওয়াটারের 7 গুণ, টাইমস মানে হচ্ছে গুণ। তাহলে মজার ব্যাপার, এবার আমরা এসব আর বিয়োগ করে দিলেই তো আমাদের হয়ে যাচ্ছিল 3:2। ওকে, তার মানে আমার এই মিশ্রণে ওয়াটারের আসলে কোনো কাজ নাই, কাজ হচ্ছে সিলভার এবং কপারের। ওয়াটার দিয়া সিলভারের অনুপাত, কপারের অনুপাত কত এবং তাদের মোট অনুপাত কত, সেই তিনটা অবজেক্টকে তুলনা করা হচ্ছে, তিনটা অপারেশনকে এখানে তুলনা করা হচ্ছে কার সাথে? ওয়াটারের সাথে। এতটুকু, আর কিছু না। আসলে আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখি।
4 নাম্বার দেখি কি বলছে। বহুল প্রত্যাশিত 180টি পদের সার্কুলার কিন্তু হয়ে গেছে, আসলেই তাই। এখনই সময় আপনার উপযুক্ত প্রিপারেশনটা নেওয়ার, ঠিক আছে? আসেন তাহলে আমরা নেক্সট দেখি পরের কোশ্চেনটা কি বলছে। দ্য রেশিও অফ এ অনুপাত বি ইজ 2:3। তাহলে তারা বলে দিচ্ছে যে এ এবং বি এর অনুপাত, এ অনুপাত বি, এটার ভ্যালুটা হচ্ছে 2:3, কেমন? এন্ড এবং দ্য রেশিও অফ বি ইজ টু সি ইজ 4:5। আবার বলতেছে যে বি অনুপাত সি তার ভ্যালু যেটা সেটা হচ্ছে 4:5। ফাইন। এখন বলছে আমরা মনে হয় এটাই করে ফেলছি, তাই না? হ্যাঁ, এটা করে আসছি, তো করে আসছে এটা। আমরা নেক্সটে দেখি, 5 নাম্বারও করে ফেলছি। আমরা 6 নাম্বারে আসি। 6 নাম্বারে দেখেন কি বলছে। ইন আ মিক্সচার দ্য রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার ইজ 6:5। তারা বলতেছে যে একটা মিক্সচারের মধ্যে আমাদের মিল্ক মিল্ক এবং ওয়াটারের যে অনুপাতটা সেটা হচ্ছে 6:5। একটা জিনিস মাথায় রাখবেন, অনুপাত সাইন কিন্তু এইটা না, অনুপাত সাইন হচ্ছে এইটা। আপনি যদি রিটেনে কখনো অনুপাত সাইন এভাবে দেন, সেটা কেটে যদি আপনার এই হয়ে যাওয়া ম্যাথটাকে 5 এর পরিবর্তে 0 দেয়, আপনি কিন্তু কিছুই বলতে পারবেন না। এই বিষয়গুলো মাথায় রাখবেন, ঠিক আছে? এরকম সামান্য সিলি মিস্টেক কিন্তু আপনার অনেক বড় একটা ভুল হয়ে দাঁড়াতে পারে কখনো কখনো। আচ্ছা, তারপরে আসেন কি বলছে দেখি। ওয়েন, যখন 22 লিটার মিক্সচার ইজ রিপ্লেস বাই ওয়াটার। তারা বলতেছে এই মিক্সচার থেকে আপনি 22 লিটার মিক্সচার সরায় দিবেন এবং তার পরিবর্তে 22 লিটার পানি অ্যাড করবেন। ওকে, দ্য রেশিও বিকামস 9:13। এতে করে রেশিওর যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 9:13। ওকে, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার আফটার রিপ্লেসমেন্ট। তার মানে এই রিপ্লেসমেন্টটা করার পর আপনার ওইখানে কি পরিমাণ ওয়াটার আছে আমাদের কাছে সেটা জানতে চাওয়া হচ্ছে। খুব সুন্দর একটা কোয়েশ্চেন। চলেন আমি একটু পুরো ব্যাখ্যা করে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন যে এই এই আর্ন বা এই পাত্রের মধ্যে আমার কিছু মিক্সচার আছে। এখন মিক্সচার গুলো কাদের? মিল্ক এবং ওয়াটারের, মিল্ক এবং ওয়াটারের মিক্সচার। তাহলে আমরা একটু দেখি যে মিল্ক এবং ওয়াটার কি অনুপাতে আছে। এখানে খেয়াল করে দেখেন, তারা বলে দিচ্ছে, এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে মিল্ক এবং ওয়াটারের যে রেশিওটা বর্তমানে আছে সেটা হচ্ছে 6:5। ফাইন। এখন তারা বলতেছে ওয়েন 22 লিটার মিক্সচার, আপনি যদি এখান থেকে 22 লিটার মিক্সচার সরায়া দেন, তার মানে এখান থেকে আপনি সরিয়ে দিচ্ছেন কত লিটার মিক্সচার? 22 লিটার মিক্সচার সরাচ্ছেন। ভালো করে বুঝেন, আপনি 22 লিটার মিক্সচার সরাইছেন, এই 22 লিটারের মধ্যে কিন্তু মিল্কও আছে, ওয়াটারও আছে। এটা কিন্তু মিক্সচার সরানো হচ্ছে। এখন ওই যে 22 লিটার মিক্সচার সরাইয়া দিলেন, ওইখানে কি অনুপাতে মিল্ক এবং ওয়াটার আছে? এই 6:5 অনুপাতে। ধরেন এই কাপের মধ্যে মিল্ক এবং ওয়াটারের মিক্সচার আছে, 10 লিটার মিল্ক এবং ওয়াটারের মিক্সচার আছে, তার থেকে 5 লিটার আপনি খেয়ে ফেললেন। তাহলে যে 5 লিটার মিক্সচার খাইলেন সেইখানে কি অনুপাতে মিল্ক খাইছেন, কি অনুপাতে ওয়াটার খাইছেন, সেই একই অনুপাত 6:5। এখন তারা বলতেছে আমি যদি 22 লিটার মিক্সচার এখান থেকে সরায় দিই, তাহলে এই কাপটার বা এই পাত্রটা যা ছিল তার থেকে কিছু কমে যাবে না, নিচে নেমে যাবে না? তাহলে আপনি এইখান থেকে বাঁচার জন্য আপনি একটা কাজ করলেন, আপনি একটু চালাক মানুষ। আপনি কি করলেন? যা খাইছিলেন তা আবার অ্যাড করে দিলেন। মানে 22 লিটার মিক্সচার খাইছেন, আপনি ঠিক 22 লিটার ওয়াটার অ্যাড করে দিয়েছেন। মানে একটু চালাক মানুষ আর কি। মানে দুধ, মানে মিক্সচারটা খাইছেন দুধ এবং পানির, কিন্তু অ্যাড করছেন, এতে যে শূন্যতা তৈরি হয়েছে এই শূন্যতাটা ফিল আপ করছেন আবার 22 লিটার পানি দ্বারা, যাতে করে বুঝতে না পারে যে কেউ আমি এই পাত্রের কিছু খেয়ে ফেলা হয়েছে কিনা। একটু চালাকি করলেন আর কি। এখন এই যে ঘটনাটা করলেন, সরাইয়া দিলেন এবং ঢুকাইলেন, এতে করে সরাইছেন মিক্সচার, ঢুকাইছেন পানি। এই ঘটনা ঘটানোর পর ওই পাত্রে এক্স্যাক্টলি কি পরিমাণ ওয়াটার এই মুহূর্তে আছে আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। এখন এই প্রশ্নটা করতে গিয়া অনেকের মনে প্রশ্ন আসবে যে এখানে কি পরিমাণ আছে মিক্সচার সেটা তো জানি না। দরকার নাই জানার, অনুপাতটা তো জানেন, তাহলেই হবে। আমি একটু ধরে নিই, আমি একটু ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা আপনাকে একটু দেখাই। আমরা ধরে নিই লেট আমাদের এখানে মিল্ক আছে হচ্ছে 6x পরিমাণ আর ওয়াটার আছে হচ্ছে এক্স্যাক্টলি 5x পরিমাণ। ফাইন।
অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা এটা বলি। এবার দেখেন আমার যে পরিমাণ এখানে কি ছিল, মিক্সচার ছিল, তা থেকে আমি সরায় ফেলছি কত, 22 লিটার মিক্সচার। আচ্ছা, তাহলে 22 লিটার মিক্সচার সরানোর ফলে আমার পিওর মিল্ক যা ছিল তার থেকে কি কিছু কমে যাবে না মিল্ক? প্রশ্ন করতে পারেন পিওর মিল্ক কত ছিল সেটা তো জানি না, আমরা ধরে নিছি পিওর মিল্ক ছিল 6x লিটার সাপোজ, আর পিওর ওয়াটার ছিল 5x লিটার। এক্স কেন এক্স, তার গুরুত্বটা কেন এক্স দিতে হয় সেটা আমি আগেই বলছি। তাহলে আমার 6x লিটার পিওর মিল্ক আছে। এখন 22 লিটার মিক্সচার যখন ছড়ায় দেওয়া হলো তখন আর আমার পিওর মিল্ক 6x থাকবে না, কমে যাবে। তো কতটুকু কমবে? ততটুকু কমবে, সেটা হচ্ছে এই 22 লিটারের মধ্যে যে পরিমাণ মিল্ক আছে সেটা কমবে। তো 22 লিটারের মধ্যে তো আর 22 লিটারই আমার এখানে মিল্ক না, এখানে ওয়াটারও আছে। তাহলে 22 লিটারের মধ্যে কি পরিমাণ মিল্ক আছে সেটা বের করে বিয়োগ করব। কিভাবে বের করব? ওই যে আমার অনুপাত আছে 5:6, এখান থেকে আমি যাই সরাবো তার মধ্যে এখান থেকে যে পরিমাণ মিক্সচারই সরাই না কেন সেই মিক্সচারে মিল্ক এবং ওয়াটারের অনুপাত 6:5 হবে। তাহলে এইখানে 6+5 আর এখানে হচ্ছে 6, তাই না? তাহলে আমার বের হয়ে আসবে আমার কি পরিমাণ সরে গেল। তো আমরা যেটা করতে পারি, আচ্ছা 22x না, শুধু 22 হবে এটা, হ্যাঁ 22, শুধু 22। তাহলে আমরা, এটা তো অনুপাত ছিল না, তাহলে আমরা এবার বলতে পারি ক্যালকুলেশন করলে আমাদের এখানে কত হচ্ছে, 6x মাইনাস এখানে কত 11, এখানে 2 আর 12। তাহলে দেখেন আমার পিওর মিল্কের পরিমাণ এই মুহূর্তে আছে হচ্ছে 6x মাইনাস 12 এই মুহূর্তে। তো পাশাপাশি আমি এবার তাহলে ওয়াটারের জায়গায় চলে আসি। আমার পিওর ওয়াটার কতটুকু ছিল? পিওর ওয়াটার ছিল আমার 5x। খেয়াল করে দেখেন, তাহলে আমি যে এই যে 22 লিটার মিক্সচার সরাইছি ওইখানে কি আর আমার পিওর ওয়াটার এই মুহূর্তে 5x লিটার আছে? না। তাহলে আমি এই 22 এর মধ্যে কি পরিমাণ ওয়াটার সরে গেল সেটাও আমি 6+5 উপরে হবে 5, এইভাবে বিয়োগ করে বের করে নেব। তাহলে আপনি এই জায়গায় কিন্তু আমাদের মূল ক্যালকুলেশনের জায়গাটা হচ্ছে এটা। এখন দেখেন 22 আর এখানে কত 10, তার মানে 10 লিটার আমার কি পানি সরে যাবে 5x লিটার পানি থেকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, শূন্যটা পূরণ করেছিলেন কি দ্বারা? পিওর পানি দ্বারা। তার মানে আবার আমার পিওর ওয়াটার 22 লিটার অ্যাড হয়ে যাবে। এইটাই হচ্ছে এই ম্যাথের মূল জায়গাটা, 22 লিটার আবার অ্যাড হয়ে যাবে। মিল্কে কিন্তু অ্যাড হবে না, মিল্ক তো অ্যাড করেন নাই, একটা কোশ্চেন কোথায় ওয়াটারে। তার মানে আমার 22 লিটার মিক্সচারের খেয়ে ফেলার কারণে আমার কিন্তু পিওর ওয়াটার কমে যাবে প্রথমে, পরে আবার পিওর ওয়াটার বেড়ে যাবে কত, 22। এইবার এই যে ঘটনাটা ঘটাইলেন, আমার এই ঘটনা ঘটানোর পর আমার পিওর মিল্ক হলো 6x মাইনাস 12, আর পিওর ওয়াটার হচ্ছে আমাদের এখানে 5x, আর এখানে আমরা পাইছি হচ্ছে 10, আর এখানে বিয়োগ করলে কত হবে 12, তার মানে 12, এটা ক্যালকুলেশন করলে এটা হবে আর কি। তাহলে আমার পিওর ওয়াটার হচ্ছে 5x প্লাস 12। এই দুইটাকে যদি এখন আমি অনুপাত করি তাহলে সে অনুপাতটা হবে 9:3 এর সমান। তাহলে এখন আমি বলতে পারি অ্যাকর্ডিং টু দা প্রবলেম কি বলতে পারবো, যে আমার মিল্ক ছিল হচ্ছে কত 6x মাইনাস 12 ডিভাইডেড ওয়াটার আমার কত 5x প্লাস আমাদের এখানে কত 12, আচ্ছা 12, আর এখানে হচ্ছে আমাদের কত 2, তো 10, এখানেও 12, ফাইন। তো সমান আমার এখানে কি হচ্ছে 9:13। এখন এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কার মানটা বের হয়ে আসবে, এক্স এর মানটা বের হয়ে আসবে। ঠিক আছে, তো আমরা ক্যালকুলেশনটায় আসি আলটিমেটলি। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে লিখতে পারি, খেয়াল করে দেখেন এখানে 6, এখানে 12, এখানে 9, আমরা কিন্তু এখানে 3 কমন নিয়ে ভাগ করে সরিয়ে দিতে পারি। তাহলে 3 কমন নিলে এখানে থাকবে হচ্ছে 2x মাইনাস এখানে থাকবে হচ্ছে 3 4 12, আর 3 দিয়া 9 কে ভাগ করলে এখানে থাকবে হচ্ছে 3 3 9, আর নিচে যা আছে তাই কত 5x 12, আর এখানে হচ্ছে 13। এবার আর গুণ করে দিই, 13 দুগুণে কত 26x, আর মাইনাস 4 13 কত 52, সমান 3 15 3 5 কত 15x প্লাস 12 দুগুণে 3 12 কত 36। ওকে, তো 26 আর 15 আমরা যদি এখানে বিয়োগ করে দেই তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত 5, আর এখানে হচ্ছে 1 11x। ওকে, আর ওইখানে যদি 52 যোগ হয় তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে 8,
5 আর 3 যোগ করলেও কত হবে 8। তো এইবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এক্স এর ভ্যালুটা কত পাচ্ছি 8। ওকে, এবার আসেন তারা কোন অর্ডারের কথা বলছে, প্রাথমিক অবস্থায় কি পরিমাণ অর্ডার ছিল সেটা জানতে চাইছে না, আমাদের কাছে জানতে চাইছে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ অর্ডার আফটার রিপ্লেসমেন্ট। তাহলে আফটার রিপ্লেসমেন্ট অর্ডার আমার কি ছিল, এই অংশটা ছিল আফটার রিপ্লেসমেন্ট অর্ডার। অতএব আফটার রিপ্লেসমেন্ট অর্ডারের পরিমাণটা তাহলে আমরা বলবো 5x। 5x মানে x এর মান কত 8, তার সাথে আমরা যোগ করে দিব হচ্ছে কত 12। তাহলে 5 8 40 আর এখানে 12 যোগ করলে আমরা পাবো হচ্ছে 52, দ্যাট মিন্স 52 লিটার। তার মানে আফটার রিপ্লেসমেন্ট আমার অর্ডারের পরিমাণ হচ্ছে কত 52 লিটার। এইবার যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে রিপ্লেসমেন্টের আগে অর্ডার কি পরিমাণ ছিল সেটাও কিন্তু বের করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি প্রশ্নটা করেছি। তো সেটা একটু সবাই কমেন্টসে লিখে দেন যে রিপ্লেসমেন্টের আগে কি পরিমাণ অর্ডার ছিল, রিপ্লেসমেন্টের আগে কি পরিমাণ অর্ডার ছিল। ওকে, আচ্ছা আমরা পরে দেখি আরেকটা কোশ্চেন দেখি 7 নাম্বার। এখানে দেখেন কি বলছে, দ্য রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার, এটা মিল্ক হবে, রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার ইন আ পট ইজ 5:2। তার মানে একটা পাত্রের মধ্যে মিল্ক এবং ওয়াটারের যে অনুপাত সেটা তারা বলে দিয়েছে আমাদের, সেই অনুপাতটা হবে হচ্ছে 5:2। তার মানে আমার মিল্ক এবং ওয়াটারের অনুপাতটা হচ্ছে 5:2। ফাইন। ইফ যদি কোয়ান্টিটি অফ মিল্ক ইজ 6 লিটার মোর দেন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার, তার মানে ওই পাত্রের মধ্যে যে পরিমাণ মিল্ক আছে এবং ওয়াটার আছে তার মধ্য থেকে মিল্কের পরিমাণটা নাকি ওয়াটারের চাইতে 6 লিটার বেশি। এখন বলতেছে দেন তাহলে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য পট লিটার, তাহলে ওই পটে কি পরিমাণ মিল্ক আছে। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন এবং এইটাও কিন্তু আপনার রিসেন্টলি আসা পরীক্ষায় কোয়েশ্চেন। তো আমি আপনাকে একটু ভালো করে বলি, ধরেন এই হচ্ছে একটা পাত্র, তো এই পাত্রের মধ্যে কি আছে ভাই, মিল্ক এবং ওয়াটার আছে, কি অনুপাতে আছে 5:2 অনুপাতে আছে। এবং তারা এও বলে দিছে যে এই পাত্রের মধ্যে মিল্কের চাইতে, এই পাত্রের মধ্যে মিল্কের চাইতে ওয়াটার বেশি আছে, সরি ওয়াটারের চাইতে মিল্ক বেশি আছে। আমরা অনুপাত দেখেও বুঝতে পারছি যে ওয়াটারের চাইতে এখানে কি মিল্কের পরিমাণটা বেশি আছে। আর সেই বেশির যেটা বলা হচ্ছে, সেই যে বেশিটা, সেই বেশিটা এক্স্যাক্টলি কয় লিটার, এক্স্যাক্টলি 6 লিটার। তাহলে আমার কাছে জানতে চাইছে যে মিল্কের পরিমাণটা এক্স্যাক্টলি তাহলে কত ছিল। তো আমি মিল্কের পরিমাণটা আমি একটু বুঝায় বলি, যদি ধরেন 5x ধরে নিলাম, ওকে, তাহলে আমার ওয়াটারের পরিমাণটা আমি কি বলবো 2x। এখন আমরা প্রশ্ন মতে বলতেই পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমার মিল্ক এবং ওয়াটারের যে পার্থক্যটা সেটাই হচ্ছে আমার 6 লিটার। তার মানে আমি বলতেই পারি যে 3x এর মান হচ্ছে 6, অতএব x এর মান আমার সেটা হচ্ছে কত 2। তাহলে আমার প্রাথমিক অবস্থায় আমার মিল্ক কি পরিমাণ ছিল 5x আর x এর মান কত পেয়েছি 2, 5 দুগুণে কত 10। এই ম্যাথ ভাই মুখে মুখেই করা যায়, ঠিক আছে। তাহলে আমরা আপনাদের সাথে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে রেশিও, প্রপোর্শন এবং মিক্সচার এইগুলা থেকে বর্তমান যে ফ্যাকাল্টি প্রশ্ন করুক না কেন বা যারা প্রশ্ন করছে তারা কিন্তু এই যে আমাদের টপিকটি আছে এই টপিকটি থেকে কিন্তু তারা সবসময় প্রশ্ন দিয়ে আসতেছে। সুতরাং খুব সিম্পল একটা টপিক, সহজ একটা টপিক, যে টপিকের আপনি পরীক্ষার হলে ইজিলি আনসার গুলো এখান থেকে করে আসতে পারবেন। সুতরাং ওইগুলা কিন্তু কখনো আমরা বাদ দেব না। তো যেটা বলছিলাম যে আগামী পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আপনাদের সাথে ধারাবাহিকভাবে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকগুলো, যে টপিকগুলো থেকে বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই টপিকের উপর বেস করে কিছু ক্লাস কিন্তু আমরা নিয়ে থাকবো। শুধু যে বাংলা তা, এখানে ম্যাথ তা না, এটা আমাদের ধারাবাহিকভাবে ইংলিশ থাকবে, আমাদের জিকে থাকবে, ঠিক আছে, আমাদের আইসিটি ক্লাস থাকবে। আপনারা আমাদের এই ফ্রি ক্লাসগুলো যদি দেখেন তাহলেও আপনারা খুব সহজেই একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি করতে পারবেন আপনার পরীক্ষায়। তাছাড়া যদি কেউ আমাদের পেইড বেসে ভর্তি হতে চান তাহলে তো আপনি তারা আরো আরো সুপার যে ধরনের অ্যাডভান্টেজ আমাদের আছে সেগুলো অবশ্যই পাবেন। তো এদিকে আমরা বেস করে কিন্তু প্রিমিয়াম বেসের দিকে যাচ্ছি, যে প্রিমিয়াম বেস করলে আশা করা যাচ্ছে আপনি এমসিকিউতে ইনশাল্লাহ টিকার মতো করে একটা জায়গায় একটা কাস্টমাইজ
ওয়েতে আপনাকে নিয়ে যাব, যাতে করে আপনি অল্প পড়ায় বেশি আউটপুট পান। আশা করছি সেই জায়গাগুলোতে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব, যে জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এবং আপনার দুর্বলতা আছে ওইটাকে হিট করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।